ভরা বিয়ের আসরে বরের বেশে নিজের হবু স্বামী কনককে অন্য একজন নারীর হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে নিজের বিবাহিতা স্ত্রী বলে দাবি করতে শুনে বধূর সাজে অপেক্ষাকৃত কন্যে তরুণীমা সহ উপস্থিত সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তরু স্তব্ধ নয়নে কনকের দিকে তাকিয়ে আছে। কনকের মা সাবরিনা চৌধুরী কনকের সামনে এসে দাঁড়িয়ে রাগী স্বরে বললেন, কনক, বাড়ি ভর্তি মেহমানদের সামনে এমন বাজে মজা করা বন্ধ কর। আমি কোনো মজা করছি না মা। তুই কি ভুলে গিয়েছিস তোর বিয়ে তরুণীমার সাথে চূড়ান্ত করা হয়েছে? আজ তোর সাথে তরুর বিয়ে হওয়ার কথা। মেয়েটা কনের সাথে 1 ঘন্টা যাবত তোর আসার অপেক্ষায় স্টেজে বসে আছে, আর তুই কিনা হুট করে একটা অপরিচিত মেয়েকে নিয়ে এসে সবার সামনে দাঁড়িয়ে বলছিস সে তোর বিবাহিত স্ত্রী। তোমরাই আমাকে এই কাজটা করতে বাধ্য করলে মা। বাধ্য করেছি মানে? লন্ডনে দীর্ঘ সময় ধরে থেকে পড়াশোনা শেষ করেছি, আর বুঝদার বয়সে এসে অন্যান্য সাথে সম্পর্ক জড়িয়ে অন্যান্যকেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে পারফেক্ট বলে মনে করেছি। তাই বাংলাদেশে ফেরা মাত্রই আমি তোমাকে আর বাবাকে বলেছিলাম আমি লন্ডনে থাকাকালীন অন্যান্য নামের একজন বিদেশিনী মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়েছি, আর আমি অন্যান্যকেই বিয়ে করতে চাই। কিন্তু তোমরা ছোট থেকে তরুণীমার সাথে আমার বিয়ের কথা চূড়ান্ত করে রেখেছিলে বলে আমার বর্তমান পছন্দ অপছন্দের কোনো মূল্যই ছিল না তোমাদের কাছে। মানছি হয়তো অবুঝ বয়সে আমি তরুণীমার সাথে অনেক ক্লোজ ফ্রেন্ডশিপে ছিলাম, কিন্তু তার মানে তো এই না যে তোমরা তখন থেকেই ওর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চূড়ান্ত করে রাখবে। অবুঝ বয়সের পছন্দ অপছন্দ আর বুঝদার হওয়ার পরের পছন্দ অপছন্দের মাঝে অনেক বড় পার্থক্য থাকে। তরুণীমাকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি ওর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা আমার সেই চেষ্টাগুলো সফল হতে দাওনি। তাই আর উপায় না পেয়ে অন্যান্যকে বাংলাদেশে আসতে বললাম। গতকাল সন্ধ্যায় ফ্লাইটেই লন্ডন থেকে বাংলাদেশে এসেছে অনন্যা, অতঃপর আমি ওকে বিয়ে করে নিয়ে আসলাম। কথাগুলো বলেই কনক অনন্যার হাত আরও শক্ত করে ধরল। কনকের বলা কথাগুলো শোনার পর উপস্থিত মেহমানদের মাঝে কানাঘুষা হওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। সে সময় তরুণীমার বাবা তারেক শিকদার কনকের বাবা সাইমন চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে রাগে স্বরে বললেন, কনক আপনাদের কাছেও সম্পর্কের কথা জানিয়েছিল, কিন্তু আপনারা আমাদেরকে সেই বিষয়ে কিছু না জানিয়ে বিয়ের কার্যক্রম চালিয়ে গেলেন কেন মিস্টার সাইমন চৌধুরী? আমার মেয়েকে কি মজার খোরাক বানাবেন বলে মনে করেছিলেন আপনারা? ওকে এইভাবে সকলের সামনে অপমানিত করার কোনো অধিকারই ছিল না আপনাদের। সে সময় তরুণীমার মা তমালিকা শিকদার তারেক শিকদারের পাশে এসে দাঁড়িয়ে রাগ নিয়ে বললেন, এখানে আর কথা বাড়িয়ে 1 সেকেন্ড সময় নষ্ট করো না তুমি। অনেক ভালো ভালো ঘরের ছেলেরা আমাদের মেয়েকে বিয়ে করার জন্য বসে আছে, তাই এই চৌধুরী পরিবার আমাদের মেয়েকে আর আমাদের শিকদার বংশকে মজার খোরাক বানানোর চেষ্টা করলেও কখনো সফল হতে পারবে না। তরুকিনী এখনই বাসায় ফিরে চলো। ঠিক বলেছো, এখানে আর 1 মুহূর্তও না। এ বলে তারেক বিয়ের জন্য সাজানো স্টেজে উঠে তরুণীমার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে সামনের দিকে অগ্রসর হতে নিলেন। সে সময় পেছন থেকে একজন বয়স্ক মহিলার কণ্ঠে দাঁড়াও বলা শব্দটি ভেসে আসলে তিনি ও তরু দুজনেই সেখান থেকে নেমে যান। উপস্থিত সকলের দৃষ্টি তখন সেই বয়স্ক মহিলার আসার পথের উপর স্থির হয়েছে। তারেক ও তরুণীমা পেছন ফিরতে দেখলেন চৌধুরী পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য সাগরিকা চৌধুরী লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু সময় পর সাগরিকা ওদের সামনে এসে দাঁড়ালে তারেক থমথমে স্বরে বললেন, বড় মা, দয়া করে আমাদের পথ আটকাবেন না। আপনার প্রতি আমার সম্মান আর ভালোবাসার জায়গা অনেক ঊর্ধ্বে, তা আপনি এবং এই পরিবারের সকলেই খুব ভালো করে জানে। তবে আজ এই বিয়ের আসরে আমার একমাত্র আদরের মেয়েকে যে অপমান করা হলো তা মেনে নিয়ে এখানে দাঁড়িয়ে থেকে লোকমুখে ঠাট্টা তামাশা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারোর মাঝে নেই। তবে চৌধুরী পরিবারের সাথে শিকদার পরিবারের যে গভীর ভালোবাসা পূর্ণ সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে তা ভঙ্গন আজ থেকেই শুরু হলো, এটাও আমাকে বলতে হচ্ছে। সাগরিকা নিজের ডান হাত দিয়ে তরুণীমার হাত ধরে শান্ত স্বরে বললেন, ভুল তো করেছি আমার মেজ ছেলের বৌমা। কনক দাদুবাইকে নিয়ে এত বড় একটা সত্য লুকিয়ে রেখে
তরু দিদিভাইয়ের সাথে বিয়ের কার্যক্রম চালিয়ে গিয়ে কনক দাদু ভাই নিজের পরিবারকে মানতে ব্যর্থ হওয়ার পর তার উপায় না পেয়ে সকলের অগোচরে নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালোবাসার মানুষগুলো আমাদের সবার কাছে ভীষণ প্রিয় হয়। তারা যেন কখনো আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, আমরা তার জন্য যে কোনো ধরনের বড় ছোট কাজ করতে পারি। তাই আজ কনক দাদুভাই যা করেছে আমার চোখে সেটা কোনো ভুল নয়। আর আমাদের এটাও মনে রাখা উচিত, সম্পর্ক হলো একটা বই, আর ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্কের সৃষ্টি হওয়া সমস্যাগুলো হলো সেই সম্পর্ক নামক বইয়ের একটা পৃষ্ঠা মাত্র। তাই যখন কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি, তখন সেই সিদ্ধান্তের ফলে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত আমাদের। নিজের মনের ভিতর রাগ, অভিমান, খারাপ লাগা জমিয়ে রেখে সম্পর্ক ভেঙে ফেলা উচিত না। সাগরিকার বলা কথাগুলো শোনার পর তারেকের রাগ কিছুটা কমে যায়। তারেক এক পলক চৌধুরী পরিবারের বাকি সদস্যদের দেখে পরক্ষণে তাদের দিকে দৃষ্টি সরিয়ে সাগরিকার উপর স্থির করে নমনীয় স্বরে প্রশ্ন করলেন, আজ যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যা কিন্তু আদৌ কোনো সমাধান আছে বলে আপনাদের মনে হয় বড় মা? আছে, অবশ্যই আছে। কি সেই সমাধান? চৌধুরী পরিবারের সাথে শিকদার পরিবারের সম্পর্ক আরো গভীর ও ভালোবাসাময় করতে হলে এই বিয়ের আসরেই তরু দিদিভাইয়ের সাথে চৌধুরী পরিবারের আরেক ছেলের বিবাহ কার্য সম্পন্ন করতে হবে। সাগরিকার এমন কথা উপস্থিত সকলেই অনেক অবাক হয়। তমালিকা তারেকের পাশে এসে দাঁড়িয়ে কিছুটা রাগ নিয়ে বললেন, আপনাদের বংশের এক ছেলের সাথে আমাদের মেয়ের ছোট থেকে বিয়ের কথা ঠিক করে রেখেছিলেন আপনারা, আর আজ বিয়ের দিন সেই ছেলে তার অন্য ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়ে এসে ভরা বিয়ের আসরে আমার মেয়ে ও আমাদের পরিবারকে একবার মজার খোরাক বানিয়েছেন ইতিমধ্যে। এখন আবার সেই একই বংশের অন্য ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি বড় মা। সেই ছেলেরও যে কোনো ভালোবাসার মানুষ নেই, তারই বা কি গ্যারান্টি দিতে পারবেন আপনারা? তমালিকার কথা শুনে স্মিত হাসলেন সাগরিকা। অতঃপর শান্ত স্বরে বললেন, কোন ছেলের কথা বলছি তা আগে জেনে নাও তমা বৌমা। কার কথা বলছেন আপনি বড় মা? আমার মেজ ছেলের ছোট ছেলে রওনাক আজমাইন চৌধুরী কুশলের কথা বলছি। আমার সবচেয়ে ভদ্র, দায়িত্ববান ও সুবুদ্ধি সম্পন্ন নাতির কথা বলছি, যে আমাদের পুরো শহরের গর্ব। তার কথা বলছি আমি। এত সময় ধরে তরুণীমা চুপচাপ সবকিছু দেখেও শুনে এসেছিল, কোনোরূপ রিয়াকশনও দেখায়নি। কিন্তু এই মুহূর্তে কনকের দাদিমার মুখে কুশলের সাথে নিজের বিবাহের কথা উঠতে দেখে তরুর চোখ যেন কপালে ওঠার উপক্রম হয়। উপস্থিত আর কেউ সাগরিকার কথার কোনো প্রত্যুত্তর করার পূর্বেই তরুণীমা উচ্চস্বরে বলল, অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমি রাগী একরোখা জেদ্দি পুরুষকে বিয়ে করে নিজের জীবনকে স্বেচ্ছায় জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারবো না। না। এই বলে তরুণীমা সাগরিকার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দুহাতে নিজের লেহেঙ্গার দুপাশ তুলে ধরে কোন দিক ফিরে না তাকে এক দৌড়ে চৌধুরীর মেনশনের ভেতরে চলে যায়। উপস্থিত সকলেই অবাক দৃষ্টিতে তরুণীমা যাওয়ার পানে তাকিয়ে রয়। রূপগঞ্জ গ্রামে নিজেদের বাগান বাড়ির সামনে অংশের সুইমিং পুলের পাশে বেতের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে কুশল। কুশলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কুশলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদিক। বাগান বাড়ির আনাচে কানাচে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে 20 জন গার্ড। কুশলের সামনে রাখা টি টেবিলের পাশে আরো 5টি সোফায় বসে আছে গ্রামের সব দিক দেখাশোনার জন্য নির্ধারণ করা 5 জন কর্মচারী। কর্মচারীদের মাঝে একজন আলী নামের কর্মচারী বললেন, স্যার, এবছর চাষাবাদে ফলনের অবস্থা অনেক ভালো হয়েছে। 1 সপ্তাহের মধ্যে সব কৃষকরা ফসল কেটে ঘরে আনতে পারবেন। আমাদের এই রূপগঞ্জের গ্রামের 80% ফসল ভরপুর জমি জমাগুলোই নদীর ধারে, কিন্তু আমাদের গ্রামের কৃষকদের দোরগোড়ায় একটি সমস্যা এসে দাঁড়িয়েছে। আজই আমাদের ঠিক করা সিগারেট কর্মীদের মাধ্যমে জানতে পারলাম খান সাহেবের ছোট ছেলে মুনিব খান চৌধুরী বংশের সাথে যুগ ধরে চলে আসা শত্রুতার জন্য গ্রামের কিছু বেকার মদকাসক্ত লোকদের মোটা টাকার লোভ দেখে নিজের লোক বানিয়ে নিয়েছেন, আর তাদের দিয়ে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে বন্যার ক্ষতি আটকানোর জন্য আমাদের নদীর ধারে যে বাঁধ নির্মাণ করেছিলাম, রাতের অন্ধকারে সেই বাঁধ ভাগে ফেলার পরিকল্পনা করছেন। এই কাজে মুনিব খান ও তার লোকেরা সফল হলে এবছর কৃষকদের অনেক বড় ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হবে স্যার।
কুশল ওর গর্দান সোজা রেখে নিজের দৃষ্টি সামনের দিকে স্থির করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, চৌধুরী বংশের সাথে খান বংশের যুগ যুগ ধরে চলে আসা শত্রুতায় খান বংশের কাপুরুষেরা শত শত পরিকল্পনা করেছে চৌধুরী বংশকে সকলের সামনে ছোট করার জন্য, কিন্তু তাদের সব পরিকল্পনায় নিখুঁতভাবে ভেস্তে দিয়েছে চৌধুরী বংশের সিংহ পুরুষরা। আমি আমার বংশের সম্মানের দিকে কাউকে কখনো একটা আঙুলও উঠাতে দিব না। আকবর। কুশলের পাশে বসেছিল আকবর নামের আরেকজন কর্মচারী। আকবর সাথে সাথে মাথা নত করলেন। আস্তানা থেকে 200 জন গার্ড বাছাই করো, তাদের 2টি দলে ভাগ করবে, প্রত্যেকের হাতে যেন একটি করে বন্দুক থাকে। তাদের মাঝে 90 জন কর্মচারীরা সারাদিন বাঁধের পাহারা দিবেন, আবার অন্য 90 জন কর্মচারীরা সারা রাত বাঁধের পাহারা দিবেন। বাকি 20 কর্মচারী বাঁধের আশেপাশে আড়াল হয়ে পাহারা দিবেন। সন্দেহজনক কাউকে চোখে পড়লে সঙ্গে সঙ্গে তাকে আটক করে আস্তানায় নিয়ে আসবে তাকে। নদীর ধারে থাকা কৃষকদের জমিজমা থেকে সকল ফসল তারা কেটে ঘরে না আনা পর্যন্ত গার্ডরা তাদের দায়িত্ব যেন সততার সাথে পালন করে সেই দিকে খেয়াল রাখবে তুমি। কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়। তোমরা এখন যেতে পারো। অতঃপর আলী আর আকবর সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কুশলকে সালাম জানিয়ে স্থান ত্যাগ করে। ওরা স্থান ত্যাগ করতে গ্রামের স্কুলে পড়াশোনারত ছাত্রছাত্রীদের পড়াশোনায় সব রকম সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা রশিদ নামের আরেকজন কর্মচারী বললেন, স্যার, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা জানার। অথচ রশিদ পুরো কথা শেষ করার পূর্বেই বাগান বাড়ির মূল গেট থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসায় কুশল তার হাত উঠিয়ে রশিদকে থামিয়ে দিয়ে সাদিককে ডাক দেয়। সাদিক কুশলের হাতের ডান পাশে এসে দাঁড়াতে কুশল বলল, গেটের ওখানে গিয়ে দেখো কিসের শোরগোলের আওয়াজ ভেসে আসছে। সাদিক দ্রুত পায়ে গেটের কাছে চলে যায়। এদিকে তরুণীমাকে এভাবে দৌড়ে চৌধুরী মেনশনের ভেতর চলে যেতে দেখে তমালিকা ওর পেছনে যেতে নিলে সাগরিকার কণ্ঠে, দাঁড়াও তমা বৌমা। বাক্যটি শোনা মাত্র তমালিকা সেই স্থান থেমে যান। সাগরিকা লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে হেঁটে তমালিকার সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বললেন, তরু দিদিভাইকে এখন কিছু সময় একলা থাকতে দাও। নিজের মন ও মস্তিষ্কের সাথে বোঝাপড়া করার একটা বিষয় রয়েছে। কারণ তরু দিদিভাই আধা ঘন্টা পূর্ব পর্যন্ত ভেবেছিল ওর বিয়ে কনক দাদু ভাইয়ের সাথে হবে। হুট করে সবটা এলোমেলো হয়ে গেল। এখন আবার পারিবারিক সম্মান ও সম্পর্ক রক্ষার খাতিরে আমি আবার কুশল দাদু ভাইয়ের সাথে ওর বিয়ের বিষয় নিয়ে কথা উঠিয়েছি। এইসব কিছু একসাথে তরু দাদু ভাইয়ের মন ও মস্তিষ্কের উপর আলাদা প্রভাব ফেলবে। তাই এখন তরু দিদিভাইকে একলা থাকতে দেওয়া উচিত আমাদের। আর এই সময়ের ভেতর আমাদের বড়দের একত্রে বসে আবার উঠানো প্রস্তাবটির বিষয় নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। কুশল বাবাকে নিজের মেয়ের জামাই হিসাবে অপছন্দ করার মতো কোনো কারণ আমাদের পরিবার কেন? এই পুরো শহরের বসবাস করা কোনো পরিবার বের করে তা তুলে ধরতে পারবে না। তাই কুশল বাবাকে আপনাদের কথা অনুযায়ী আমার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হলে আমরাও কোনো রূপ দ্বিমত পোষণ করব না, বড় মা। তারেকের মুখে এরূপ কথা শুনে সাগরিকা স্মিত হাসলেন। সে সময় কুশলের মা সাবরিনা সাগরিকার পাশে এসে দাঁড়িয়ে থমথমে স্বরে বললেন, কিন্তু শিকদার ভাইজান, তরুণীমা তো আমার ছেলেকে বিয়ে করবে না বলে এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল। এখন কুশল পরিবারের সম্মান ও সম্পর্ক রক্ষার কথা ভেবে তরুণীমাকে বিয়ে করার জন্য রাজি হলো। আপনার মেয়ে কি পরবর্তীতে সম্মতি প্রদান করবে? তারেক ওনার স্ত্রী তমালিকার দিকে এক পলক তাকালেন। তমালিকা স্মিত হেসে বললেন, তরুর ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে সন্ধ্যার পর থেকেই, তাই ও এখন ঠান্ডা মাথায় কোনো বিষয় নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা না করেই হ্যাঁ বা না সূচক মতামত জানিয়ে দিয়েছে। আমরা ওর এসব মতামতকে ধরে বসে থাকলে তো চলবে না। আপনারা কুশন বাবার সাথে বিয়ের বিষয় নিয়ে কথা বলুন, তারপর তরুর সম্মতি জেনে নেওয়ার জন্য বেশি সময় নষ্ট করতে হবে না আমাদের। সেই সময় কুশলের ছোট বোন সন্ধ্যা চৌধুরী ওর মায়ের পাশে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, কিন্তু তোমরা যে গুরুত্বপূর্ণ মানুষটির সাথে কথা বলবে বলে ঠিক করেছো, সেই গুরুত্বপূর্ণ মানুষটি তার গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে গ্রামে গিয়েছে দুপুরের পরপরই। আর চৌধুরী বাড়ির সবাই খুব ভালো করেই জানো, জনাব রওনাক আজমাইন চৌধুরী কুশলের কাছে
তার গ্রামের মানুষদের সমস্যার সমাধানের গুরুত্ব পারিবারিক সমস্যার সমাধান করার থেকে কয়েক শতগুণ বেশি। সাগরিকা লাঠিতে ভর দিয়ে ধীরে পায়ে চৌধুরী মেনশনের ভেতরে যেতে যেতে বললেন, সন্ধ্যা দিদি ভাই, সাদিককে কল করে আর ওকে কুশল দাদু ভাইকে বলতে বলো দাদিমার জরুরি বিষয়ে কথা বলার জন্য যত দ্রুত সম্ভব ওকে বাসা ফিরতে বলেছেন। তরুণীমা চৌধুরী মেনশনের ভেতরে নিজের জন্য বরাদ্দ করা ঘরটিতে এসে দরজা ভেতর থেকে আটকে দিয়ে মেঝেতে পায়চারি করতে করতে শরীরে থাকা ভারী ভারী অলংকারগুলো একটা একটা করে খুলে রুমের মেঝেতে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, বলি তারেক শিকদারের একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার দুনিয়াতে কি পুরুষ মানুষের অভাব হয়ে গিয়েছে? দাদিমা আমাকে যদি বলতেন তরু তোকে আফ্রিকার জঙ্গলে আমৃত্যু বনবাস দেওয়া হলো, তাহলেও আমি নাচতে নাচতে সকলের থেকে বিদায় নিয়ে সেখানে চলে যেতাম। কিন্তু দাদিমা ওনার ওই খারুস একরোখা রাগী জেদ্দি অতি ভদ্র ও ভালো মানুষ নাতিকে আমার মতো নিষ্পাপ মাসুম মেয়েটার গলায় ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন কেন? এই বেটাকে বোঝার বয়স থেকেই আমার দুই চোখে সহ্য হয় না। তা কি তিনি জানেন না জীবনে ফেলা আমার প্রতিটি কদমে কদমে বাবা মা 14 গোষ্ঠীর মুখে এই খারুস বেটার প্রশংসা শুনতে শুনতে কান মাথা তাদের সস্থানে নেই। এখন যদি এই বেটা আমার জামাই হয় তাহলে তো এই চৌধুরী আর শিকদার বংশ আমাকে তাদের কথার জাতা কলে আস্ত গমের মতো পিষে আটা বানিয়ে ফেলবে। না না, এমনটা তো হতে দেওয়া যাবে না। দরকার পড়লে আমি চিঠি লিখে এই সংসার ত্যাগ করে আফ্রিকার জঙ্গলের বনবাসিনী হয়ে যাব, তবু ওই খারুসকে বিয়ে করব না, হারগিজ নেহি। কিছু সময় পর সাদিক একজন গরিব চাষিকে সাথে নিয়ে কুশলের সামনে এসে দাঁড়িয়ে বলল, স্যার, উনি আপনার সাথে সাক্ষাতে কথা বলতে চাইছিলেন। গার্ডরা তাকে ভিতরে আসতে বাধা দেয়, শোরগুলো সৃষ্টি হয়েছিল। চাষিটি কুশলকে দেখা মাত্র দৌড়ে কুশলের পায়ের কাছে এসে বসতে নিলে কুশল দ্রুত হাতে তার দুই কাঁধ ধরে তাকে নামিয়ে দিতে দিতে বলল, আরে চাচা, কি করছেন আপনি? আপনি আমার গুরুজন, এভাবে আমার পায়ের কাছে বসবেন না। এই বলে কুশল চাষিটিকে ধরে নিজের পাশের সোফায় বসিয়ে দিলেন। চাষিটি কান্নায় ভেঙে পড়েছেন। কুশল তাকে শান্ত করার জন্য বললেন, চাচা, আপনি কান্না করবেন না। কান্না থামিয়ে আমাকে বলুন আপনার কি সমস্যা হয়েছে, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। বাবা, মেম্বারের উচ্ছৃঙ্খলা ছেলেটা কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার আসার পথে আমার 15 বছরের মেয়েটাকে উত্ত্যক্ত করত। আমার মেয়ে আমাকে বলায় আমি নিজে মেম্বারের কাছে গিয়ে অনুরোধ করেছিলাম তার ছেলেকে আমার মেয়েকে উত্ত্যক্ত করা থেকে বিরক্ত থাকাতে বলার জন্য। কিন্তু আজ আমার মেয়েটাকে স্কুল থেকে বাড়িতে ফেরার সময় মেম্বারের ছেলে আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ওর সর্বনাশ করে দিয়েছে। পরে আমার মেয়েটাকে নদীর ধারে ফেলে রেখে গিয়েছিল। গ্রামের কিছু মানুষ মেয়েটাকে নদীর ধারে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছিল। মেয়েটার অবস্থা খুব খারাপ বাবা। গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছি, কিন্তু তারা বলেছেন এখানে চিকিৎসা হবে না, শহরে নিয়ে যেতে হবে। আমি আমার মেয়েটাকে কি করব বাবা? আপনি আমাদের কাছে আল্লাহর পাঠানোর দুধের মতো। গ্রামের সবার বিপদে আপদে আপনি সবসময় পাশে দাঁড়ান। আমার মেয়েটার বাঁচান বাবা। চাষের কথাগুলো শুনে রাগে কুশলের কপালে রগ ফুলে উঠেছে ইতিমধ্যে। সোফার দুপাশের হাতলের উপর রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ করে কুশল উচ্চস্বরে সাদিককে ডাক দেয়। সাদিক দ্রুত পায়ে হেঁটে কুশলের সামনে এসে দাঁড়াতেই কুশল বলল, এক্ষুনি মালতী মায়ের সাথে কিছু গার্ডকে একটা গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। সেখান থেকে চাচার মেয়েকে নিরাপদে শহরে নিয়ে গিয়ে শহরের সব থেকে বেস্ট ক্লিনিকে ভর্তি করাতে বলবে। মেয়েটার চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয়। দ্রুত যাও। সাদিক কুশলের কথা অনুযায়ী কাজ করতে চলে যায়। কুশল চাষিটিকে উদ্দেশ্য করে বলল, চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুচিকিৎসা দেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে এক্ষুনি। ও সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আল্লাহ তোমার অনেক ভালো করুক বাবা, দোয়া করি। কিছু সময় পর সাদিক কুশলের সামনে এসে দাঁড়িয়ে বলল, স্যার, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। কুশল সোফা ছেড়ে উঠে নিজের দাঁড়িয়ে দৃষ্টি সামনের দিকে স্থির রেখে শান্ত স্বরে বলল, সাদিক, গাড়ি বের করো, চাচাকে সাথে নিয়ে একটু মেম্বারের বাসাটা দর্শন করে আসি।
কুশলের এই কথা শুনে সাদিক গাড়ি বের করতেই সামনের দিকে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, স্যারের এই শান্ত রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি খুব ভালোভাবে জানি। আজ মেম্বারের বাসায় তার ছেলের জান কবজ করার জন্য আজরাইল যাবে, এতটুকু বলতে পারছি। এদিকে সাদিক দ্রুত পায়ে গাড়ির কাছে যেতে শুরু করে সেই সময় ওর ফোন বেজে ওঠে। প্যান্টের পকেটে হাত দিয়ে ফোনটা বের করতেই দেখে ফোন স্ক্রিনে সন্ধ্যা ম্যাডাম নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। সাদিক ওর ভ্রু যুগল কিঞ্চিত কুচকে নিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে সন্ধ্যা বলল, মেজো ভাইয়া কি আপনার সাথে আছেন? জি ম্যাডাম, স্যার তো আমার সাথে আছেন। কোনো বিশেষ দরকার পড়েছে কি? হ্যাঁ, অনেক জরুরি দরকার। আজ বড় ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তো তর্ণিমা ভাবির সাথে, কিন্তু এখানে বড় ঝামেলার সৃষ্টি হয়ে গিয়েছে, যার ফলে বড় ভাইয়ের সাথে তর্ণিমা ভাবির বিয়েটা ভেঙে গিয়েছে। এখন এই সমস্যার সমাধান করার জন্য দাদিমা যত তাড়াতাড়ি সম্ভব মেজো ভাইকে বাসায় ফিরতে বলেছেন। আপনি কাইন্ডলি মেজো ভাইকে বলুন আমার বলা কথাগুলো। ঠিক আছে ম্যাডাম, আমি স্যারকে এক্ষুনি বলছি। এ বলে সন্ধ্যা কল রেখে দেয়। সাদিক ফোনটা পকেটে রেখে বলল, সমস্যার উপরে সমস্যা লেগে আছে, না জানি বাসায় আবার কোন সমস্যার সৃষ্টি হলো। এ বলে সাদিক আবারও উল্টো পথে হাঁটা ধরে কুশলের সামনে এসে দাঁড়ায়। এত সময় পর সাদিককে গাড়ি ছাড়ায় আসতে দেখে কুশল তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সাদিককে দেখে প্রশ্ন করল, কি হয়েছে সাদিক? স্যার, তরুণিমা ম্যাডামের সাথে কনক স্যারের বিয়ে ভেঙে গিয়েছে, আর সে কারণে বাসায় বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে। তাই এই সমস্যার সমাধান করার জন্য দাদিমা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বাসায় ফিরতে বলেছেন। আগে চাচাকে নিয়ে মেম্বারের বাসাটা দর্শন করে আসি, তারপরে বাসায় ফিরব। তোমাকে যেই কাজটি দিয়েছিলাম তা সম্পূর্ণ করো সাদিক। পারিবারিক সমস্যার কথা শুনে কুশলকে নর্মাল থাকতে দেখে অবাক মুখশ্রী করে ওর থেকে বেশ খানিকটা দূরে পাশাপাশি দাঁড়িয়ে আছে রশিদ, খালেক, আফজাদ নামে 3 জন কর্মচারী। কিছু সময় পরেই সাদিক একটা ব্ল্যাক BMW গাড়ি এনে কুশলের সামনে দাঁড় করায়। কুশলের ডান হাতের পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ড এগিয়ে আসতে নিলে কুশল হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। অতঃপর নিজেই গাড়ির দরজা খুলে চাচাকে পেছনের সিটে বসিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটের পাশে থাকা সিটটিতে বসে পড়ে। অতঃপর সাদিক গাড়ি স্টার্ট করে। কুশলের গাড়ির সামনেও পেছনে আরও 2টি গাড়ি ভর্তি গার্ডসরাও যাচ্ছে মেম্বারের বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে ওরা মেম্বারের বাসার সামনে এসে উপস্থিত হয়। সব গার্ডসরা গাড়ি থেকে নেমে বাসা চারপাশ ঘেরাও করে ফেলে। কুশল গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে দরজা খুলে দিয়ে বলল, চাচা নামুন। বাবা, ওই মেম্বারের ছেলেটা একদম ভালো মানুষ না। আমার মেয়েটার সর্বনাশ করেছে। মাইয়াটা এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। তুমি ওই উচ্ছৃঙ্খল নষ্ট মানসিকতার কাপুরুষটাকে এমন কঠিন শাস্তি দাও যেন ওর শাস্তি দেখে গ্রামের বসবাস করা বাকি বখাটে উচ্ছৃঙ্খলতা পুরুষগুলোর মনেও ভয় ভীতির সৃষ্টি হয়। ঠিক আছে চাচা, এখন ভিতরে চলুন। অতঃপর কুশল চাষিটিকে নিয়ে চেম্বার করে বাসায় গেট খুলে ভেতরে প্রবেশ করে। চাষিটিকে আঙিনায় দাঁড় করিয়ে কুশল ওদের ঘরে দরজার সামনে এসে দাঁড়ায়। সাদিক কুশলের আরেক পাশে এসে দাঁড়াতে কুশল বলল, সাদিক, ডাকো মেম্বার সাহেবকে। সাদিক মেম্বার এক রুমের দরজায় কড়া নাড়তে নাড়তে উচ্চস্বরে মেম্বারকে ডাকতে শুরু করে, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, দরজা খুলুন। আপনার সাথে বিশেষ দরকার নিয়ে সাক্ষাৎ করার জন্য কুশল চৌধুরী স্যার এসেছেন। খাবার রুমের মেঝেতে স্ত্রী আমেনা বেগম ও একমাত্র ছেলে মুরাদ হোসেনের সাথে বসে মহসিন মেম্বার রাতের খাবার খাচ্ছিলেন। সে সময় বাহির পথে দরজায় কড়া নাড়ার আওয়াজের পাশাপাশি কুশল চৌধুরী এসেছেন। এমনটা শুনে মহসিন অর্ধেক খাবার থাকা প্লেটে হাত ধুয়ে দ্রুত উঠে এসে দরজা খুলে দিতেই কুশল চৌধুরী আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদিককে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে জোরপূর্বক নিজের মুখে হাসি ফুটিয়ে বললেন, স্যার, আপনি কোনো প্রয়োজন থাক। মহসিন চেম্বারকে পুরো কথা শেষ করতে না দিয়ে কুশল তাকে পাশ কাটিয়ে রুমের ভেতর প্রবেশ করে। কুশলকে রুমে দেখা মাত্র আমেনা বেগম উঠে ভেতরের রুমে চলে যান। মুরাদ সেখানে দাঁড়িয়ে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কুশলের দিকে। কুশল কোনো কথা না বলে দ্রুত পায়ে মুরাদের কাছে গিয়ে নিজের বাম হাত দিয়ে মুরাদের কলার শক্তভাবে ধরে ওকে টানতে টানতে রুমের বাইরে আনতে শুরু করে। কুশলের এমন কাজে মহসিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে কুশলের পিছন পিছন রুম থেকে বের হয়ে বললেন, স্যার, আমার ছেলেটারে এভাবে টানতে টানতে বাইরে আনলেন কেন? কি হয়েছে আমার ছেলে? স্যার, ওকে ছাইড়া দেন।
কুশল মুরাদকে আঙিনার মাঝে এনে কলার ছেড়ে ধাক্কা দিতেই মুরাদ আঙিনার উপর উপুর হয়ে পড়ে যায়। অতঃপর কুশল আঙিনার উপর পড়ে থাকা একটা লাঠি হাতে উঠিয়ে দিয়ে মুরাদকে মারতে শুরু করে। কুশলের করা প্রতিটা আঘাতে আঘাতে মুরাদ জোরে জোরে আর্তনাদ করতে শুরু করে। মহসিন এগিয়ে আসতে নিলে সাদিক তাকে আটকে দিয়ে বলল, আপনার ছেলে আজ অত্যন্ত ভিন্ন একটি কাজ করেছে, তাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রাপ্য। আপনি এখন স্যারের কাছে যাবেন না। কি হয়েছে আমার ছেলে? সে সময় চাষিটি মেম্বারের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনার কাপুরুষ ছেলেটা আমার বাচ্চা মেয়েটার সর্বনাশ করে এখন ওরে এতটাই ক্ষত বিক্ষত করে দিয়েছে যে আমার মেয়েটা এখন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। মেম্বার সাহেব, এই কাপুরুষে কোনো মাপ হইব না। চাষের কথা শুনে মহসিন স্তব্ধ হয়ে যান। বাহির থেকে মুরাদ আর্তনাদ শুনতে পেয়ে মুরাদের মা আমিনা বেগম আর ঘরের ভেতর থাকতে পারলেন না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসতেই আঙিনার মাঝে কুশলকে মুরাদের শরীরে লাঠিঘাত করতে দেখে আমিনা বেগম ছুটে কুশলের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, বাবা, আল্লাহর দুহাই লাগে, আমার পোলাটারে আর মাইরো না। আমার পোলাটার শরীর পাইটা রক্ত ঝরতেছে, আর মাইরো না বাবা। দয়া কইরা এই মায়ের অনুরোধ রাখো বাবা, আমার পোলাটার জীবন ভিক্ষা চাইতেছি তোমার কাছে বাবা। এদিকে আমিনা বেগমের কথাগুলো কুশলের কান পর্যন্ত হয়তো পৌঁছায় তখনই যখন তার চোখের পানি কুশলের পায়ের উপর পড়তে শুরু করে। কুশল তৎক্ষণাৎ মুরাদকে মারা বন্ধ করে লাঠিটা অন্য পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আমিনা বেগমের দিকে দূরে সরে দাঁড়ায়। আমিনা বেগম মুরাদের কাছে গিয়ে ওর মাথাটা নিজের কোলের উপর নিয়ে কাঁদতে কাঁদতে নিজের শাড়ির আঁচল দিয়ে ওর শরীরের রক্তগুলো মুছতে শুরু করে। মুরাদ যন্ত্রণায় মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের করছে শুধু। মহসিন সাদিকের বাধা ছাড়িয়ে ছুটে মুরাদের কাছে এসে বসে মুরাদের শারীরিক অবস্থা খারাপ দেখে অনুরোধের স্বরে কুশলকে বললেন, স্যার, আমার ছেলেটা অনেক বড় অপরাধ করে ফেলেছে, আমি মানছি, দয়া করে ওরে পিরানে মারবেন না। আমার ছেলেটা অনেক যন্ত্রণা হচ্ছে, ওর শরীর ফাইটা গেছে, আপনার মায়ের আঘাতে অনেক রক্ত ঝরছে, দয়া করে আমার ছেলেটারে নিয়ে হাসপাতালে যাইতে দেন। ইচ্ছে তো করছিল এই কাপুরুষটাকে মারতে মারতে মেরে ফেলি, কিন্তু একজন মায়ের আকুল অনুরোধ আমাকে এই কাজটি করতে দিল না। তবে ভাববেন না আপনার ছেলের শাস্তি এত অল্পতেই শেষ হয়েছে। এই মুহূর্তে ওকে হাসপাতালে নিয়ে যেতে পারবেন, কিন্তু এক সপ্তাহ পর আবারও আপনার বাড়ির আঙিনাতে বিচার সভা বসবে। তখন এর আসল শাস্তির ব্যবস্থা পুরো গ্রামবাসীর সামনে হবে। কোনো রকম চালাকি করে নিজের ছেলেকে কোথাও লুকিয়ে রাখার চেষ্টাও করবেন না, কারণ আপনাদের উপর আগামী 7 দিন আমার গার্ডদের কড়া নজর থাকবে। সাদিক, একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এদিকে সাদিক মুরাদের কাছে এসে দাঁড়িয়ে মহসিনের সাহায্য নিয়ে মুরাদকে উঠিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। আমিনা বেগম ওদের পেছন পেছন চলে যান। চাষিটি কুশলের সামনে এসে দাঁড়াতেই কুশল বলল, চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার মেয়ে সুচিকিৎসা পেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, আর তারপর ওর সামনে ওর সাথে হওয়া অন্যায়ের বিচারও হবে। তোমার মতো ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেয় বাবা। অতঃপর কুশল চাষিটিকে নিজের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এরপর সাদিককে সাথে নিয়ে শহরে নিজের বাসায় ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কুশল। 2 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে কুশলের গাড়ি চৌধুরী মেনশনের ভিতরে প্রবেশ করে। কুশল গাড়ি থেকে নেমে সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। চারপাশে চোখ বুলাতে দেখে কোনো আত্মীয় স্বজনরা নেই। বিয়ের বাড়ির পরিবেশ কেমন থমথমে রূপ নিয়ে আছে। কুশল চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখে চৌধুরী ও শিকদার পরিবারের সকল সদস্যরা ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। সন্ধ্যায় কুশলকে দেখা মাত্র উচ্চস্বরে বলল, দাদিমা, মেজো ভাইয়া এসেছেন। সন্ধ্যার কথা শুনে সকলে কুশলের দিকে তাকায়। কুশল স্বাভাবিক মুখশ্রী করেই নিজের জন্য বরাদ্দ করা সোফায় এসে বসে। সেই সময় সাগরিকা কিছুটা কঠোর গলায় কুশলকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে আরো 4 ঘন্টা পূর্বে বাসায় ফিরতে বলা হয়েছিল কুশল দাদুভাই। গ্রামে বসবাসরত সকলের সমস্যা সমাধানে তুমি এতটাই ব্যস্ত থাকো যে পারিবারিক সমস্যাগুলোকে কোনো রূপ তোয়াক্কা করো না। কুশল ও শার্টের 2 হাতের কবজির বোতাম খুলে ভাঁজ করতে করতে কোণে পর্যন্ত আনতে শুরু করে। সারিকার কথাগুলো যে কুশলের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা তা কুশলকে দেখে উপস্থিত সকলে বুঝতে পারছে। তাই সাগরিকা একবার হতাশা নিঃশ্বাস ফেললেন।
পরক্ষণে তাকে বললেন, বড় মা, কুশল বাবা অনেক সচেতন এবং সুবুদ্ধি সম্পন্ন ছেলে। যে কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কুশল বাবা আগে সেই কাজটি শেষ করে পরে বাকি কাজগুলোর দিকেও ফোকাস করে। তাই এখন এইসব বলে আর সময় নষ্ট না করে আপনি বরং আসল বিষয় নিয়ে কথা বলুন। তারেকের কথায় সম্মতি জানায় উপস্থিত বাকিরা। সাগরিকা শান্ত স্বরে সন্ধ্যায় হওয়া সকল ঘটনা কুশলকে খুলে বললেন। কুশল এখনো শান্ত থেকে চোখ বন্ধ করে ওর ঘাড়ে এক হাত রেখে ঘাড় এপাশ ওপাশ নাড়াচ্ছে। কিছু সময় পর সাগরিকা আবারও কুশলকে উদ্দেশ্য করে বললেন, চৌধুরী বংশ ও শিকদার বংশের সম্মান এবং সম্পর্ক রক্ষা করার জন্য তোমাকে তরু দিদি ভাইয়ের সাথে আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে নেই। ঠিক আছে, এই বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। কুশলের সম্মতি পেয়ে উপস্থিত সকলের কলিজা যেন পানি ভেসে গিয়েছে। সাগরিকা বললেন, কিন্তু তরু দিদি ভাই তোমাকে বিয়ে করবে না বলে সেই সন্ধ্যা থেকেই নিজেকে গড়বন্দি করে রেখেছে। তোমরা বিয়ের আয়োজন করো। আজ আর নতুন কোনো মেহমানদের ডাকার প্রয়োজন নেই। কাজী সাহেবকে ডেকে পাঠাও। পরিবারের সকলের উপস্থিতিতেই বিয়ে হবে। এ বলে কুশল সোফা ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়। সকলে কুশলে যাওয়ার পানে তাকিয়ে রয়। সাবরিনা বললেন, আমার ছেলে তো বিয়ে করার জন্য রাজি হয়েছে, এবার আপনাদের মেয়েকে কিভাবে রাজি করাবেন আপনারা? কুশল বাবার বলার শেষের কথা শুনে বুঝতে পারলাম আমার মেয়ের বিয়ের জন্য রাজি হতে খুব বেশি সময় লাগবে না। এদিকে দোতলার সিঁড়ি বেয়ে উঠে কুশল সরাসরি তরুণীমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নেড়ে বলল, তরুণীমা, দরজা খুলো। বিছানার সাথে হেলান দিয়ে ঝিমোচ্ছিল তরু। সে সময় কুশলের কণ্ঠে নিজের নাম ধরে ডাকতে শুনে তরুর ঝিমানো ভাব এক মুহূর্তে কেটে যায়। দুই পা ভাঁজ করে বাবু সাহেবের মতো বসে তরু নিজ মনে বিড়বিড়িয়ে বলে, বেটা কি আমাকে তার গার্ড আর সেক্রেটারির মতো নিজের হুকুমের দাস মনে করেছে নাকি, যে দরজা খুলতে বলবে আর আমিও সুরসুর করে গিয়ে দরজা খুলে দিব? আমি তরুণীমা শিকদার কারোর হুকুম কখনো মানি না। কেউ কিছু করতে বললে সেই কাজে আমার নিজের ইচ্ছে শক্তি কাজ না করলে আমি সেই কাজের দিকে ঘুরেও তাকাই না। করা তো দূরেরই বিষয়। এখন আমার দরজা খুলতে ইচ্ছে করছে না, তাই আমি খুলবো না। খারুস বেটা দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় ডাকতে ডাকতে শহীদ হয়ে গেলেও আমি দরজা খুলবো না। এই বলে তরুণীমা বিছানায় শুয়ে পড়ে। বেশ কয়েকবার ডাকার পরও তরুর কোনো সারা শব্দ না পেয়ে কুশলের চোখে মুখে বিরক্তি ভাব ফুটে ওঠে। পরক্ষণে কুশল শান্ত স্বরে বলে, আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। এর ভিতর যদি তুমি দরজা না খুলো তাহলে এরপর যা হবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও ভালোভাবে। কুশলের হুমকি স্বরে কথাগুলো শুনে তরু এক লাফে শোয়া অবস্থা থেকে উঠে বসে। ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখের আগাল দাঁত দিয়ে কাটতে কাটতে বলল, এই খারুস বেটার কোনো ভরসা নেই। মুখে যা বলে কাজেও তাই করে দেখায়। তোরও যদি বাঁচতে চাস তাহলে জোরপূর্বক হলেও দরজা খুলে দেওয়ার জন্য নিজের ইচ্ছে শক্তি জাগা, নয়তো দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা এই কুশল চৌধুরী নামক আজরাইলটি আজ তোর জান কবচ করেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। অতঃপর তরুণীমা দ্রুততার সাথে বিছানা থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বুকের বাম পাশে একটা হাত রেখে জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে বলল, তরু, এই খারুস বেটার সামনে একদম নিজের ভয় প্রকাশ করবি না। সাহসের সাথে প্রতিটা কথা বলবি, তাহলে এই বেটা জব্দ হবে। কি পেয়েছেটা কি? হ্যাঁ, গ্রামের সবার উপর রাজ করার জন্য আমার উপরও রাজ করার চেষ্টা করবে? তা তো আমি হতে দিব না। এই বলে তরু দরজা খুলে দিতেই দেখে দরজার বাইরে দাঁড়িয়ে কুশল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তরু নিজের ভেতরে ভয়কে দমিয়ে রাখার চেষ্টা করে কিছুটা কঠিন স্বরে বলল, কি সমস্যা আপনার? হ্যাঁ, এইভাবে দরজা ধাক্কিয়ে ডাকাডাকি করার মানে কি? দেখছেন যখন এতবার ডাকাডাকি করার পরেও ভেতরে ব্যক্তিটি দরজা খুলছে না, তার মানে সে দরজা খুলতে চায় না। এই সামান্য বিষয়টুকু আপনার মাথায় ঢুকলো না? আর আপনার এই বুদ্ধিমত্তা নিয়ে চৌধুরী ও শিকদার বংশের 14 গুণের 28 গোষ্ঠীর মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে সবসময়। এই আপনি জানতো এখান থেকে? আপনাকে আমার 2 চোখে সহ্য হয় না। এই বলে তরুণীমা আবারও কুশলের ওপর দরজা আটকে দিতে নিলে কুশল ওর ডান হাত বাড়িয়ে দরজা ধরে ফেলে তোর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, রওনাক আজমাইন চৌধুরী কুশলের মুখের উপর দরজা আটকানোর সাহস আজ পর্যন্ত কেউ করেনি। আর সেই সাহস তুমি দেখাচ্ছ কিভাবে? আমি আর সবার মতো আপনাকে ভয় পাই না, তাই আপনার মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ার সাহসও আমি রাখি।
দরজা থেকে হাত সরান আর আমাকে বিরক্ত করিয়েন না। তরুর এমন কথায় রাগে বিরক্তিতে কুশল এবার নিজের শরীরে জোর প্রয়োগ করে এক ধাক্কা দরজা খুলে ফেলে। তরু দরজা ধরে দাঁড়িয়ে থাকা সেই ধাক্কায় তাল সামলাতে না পেরে যেতে নিলে কুশল তরুর হাত ধরে ফেলে। পড়ে যাওয়ার ভয়ে তরু চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। পরক্ষণে চোখ মেলে তাকাতেই কুশলকে নিজের হাত ধরে রাখতে দেখে তরু নিজের অবস্থান না বুঝে অন্য হাত দিয়ে কুশলের হাতের উপর মারতে মারতে বলল, এই আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? হাত ছাড়ুন বলছি। কুশল তরুর এমন কথা শুনে কপালে বিরক্তির কয়েক ফোঁটা ভাঁজ ফেলে মুখে কিছু না বলেই ওর হাত ছেড়ে দেয়, যার ফলে তরু ধপ করে মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় মুখ দেয়। মাগো, কোমরটা ভেঙে গেল মনে হয়, বাক্যটি উচ্চারণ করে। কুশল তরুর দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, নিজের অবস্থান না বুঝে অন্যের দোষ খুঁজতে গেলে নিজেকেই ক্ষতির সম্মুখীন হতে হয় মিস তরুণীমা শিকদার। তোরে কি আর সাদে আমি খারুস বেটা বলি? সুযোগ পেলেই জ্ঞানের ঝুড়ি খুলে সকলের মাঝে তা বিতরণ করতে বসে খারুস জ্ঞানদাতা কোথাকার। পরক্ষণে তরু নিজের কোমরে এক হাত রেখে অন্য হাতে ভর দিয়ে আলগোছে উঠে দাঁড়িয়ে বিছানায় গিয়ে বসতে বসতে বলল, আপনি যখন দেখলেনি আমি আমার অবস্থান না বুঝে আপনাকে আমার হাত ছাড়তে বলেছিলাম, তারপরও আপনি কেন আমার হাত ছাড়লেন? আপনার মতন এমন আচরণের মানুষকে শত শত মানুষ যে কেন নিজের বিপদ আপদের রক্ষক বলে মনে করেন আমি বুঝে উঠতে পারি না। তোমার মনে আমাকে নিয়ে যে বিরূপ প্রভাব বিস্তার করেছে তা তুমি নিজ থেকে কাটিয়ে উঠতে না পারলে আমার ভালো দিকগুলো কখনো তোমার চোখে পড়বে না। কুশলের কথায় তরু কোনো প্রত্যুত্তর না করে শুধু একবার মুখ বাঁকালো। কুশল এই রুমে থাকা ওয়ার্ড্রোবের ওপর থেকে ফার্স্ট এড বক্সটি হাতে নিয়ে বিছানার কাছে এসে দাঁড়িয়ে তরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, কোমরের উপর মুভ স্প্রে লাগিয়ে নাও, ব্যথা সেরে যাবে। আমার কোনো ওষুধ বা স্প্রের প্রয়োজন নেই। আপনার ওই দয়াশীলতা ওই ঘরের বাহিরে গিয়ে বাকি লোকদেরই দেখান, আমাকে দেখাতে আসবেন না। তরুর কথা শুনে কুশল ফার্স্ট এডের বক্সটি বিছানার উপর রেখে দিয়ে বলল, এখানে রাখা থাকলো, ইচ্ছে হলে লাগিয়ে নিও আর ইচ্ছে না হলে লাগিও না। মানবিকতার খাতিরে সকলের পক্ষে বোঝা সম্ভব না। কুশলের এমন কথায় তরু কিছুটা অপমানিত বোধ করলো। তাই দৃষ্টি অন্যদিকে রেখে রাগে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে শুরু করে। পরক্ষণে কুশল আবারও বলল, নিচে সকলে তোমার আর আমার যাওয়ার জন্য অপেক্ষা করছে। কেন? আজ যেই সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে দাদিমা তোমার আর আমার বিয়ের কথা বলেছেন, তা তুমি জানো নিশ্চয়ই। জানি, কিন্তু আমি এই কথা ওঠার সাথে সাথেই সকলের সামনে বলে দিয়েছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি বিয়ের জন্য সম্মতি জানিয়ে দিয়েছি সকলের সামনেই। আপনি সম্মতি জানালেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, মানে পারবো না। আমাকে বিয়ে করতে না পারার একটা যুক্তিযুক্ত কারণ যদি তুমি বলতে পারো তাহলে আমি নিজ দায়িত্বে এই বিয়ের সম্বন্ধ ভেঙে দিব। কোনো সম্পর্ক বা বংশ মর্যাদা রক্ষার কথা চিন্তা করব না। কুশলের এমন কথায় তোর বিয়ে ভাঙার জন্য কি কারণ বলবে তা খুঁজে না পেয়ে বিড়বিড়িয়ে বলল, এই খারুস বেটা এতই গুছিয়ে চলাফেরা করে সব সময় যে এর বিরুদ্ধে একটা খারাপ রিপোর্ট বের করা সম্ভব না। তাহলে এখন এই বিয়ে ভাঙার জন্য আমি কি যুক্তিযুক্ত কারণ বের করব? এত সময় ধরে ভেবেও আমাকে বিয়ে না করার জন্য কোনো যুক্তিযুক্ত কারণ তুমি বের করতে পারলে না, তাহলে কেন বারবার বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? যেই বাবা মা তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সুশিক্ষা দিয়েছেন, আদর যত্ন ভালোবাসার কোনো কমতি না রেখে তোমাকে এত বড় করেছেন, যেই বংশের রক্ত তোমার শরীরে বইছে সেই বংশের সম্মান রক্ষা করা কি তোমার নিজ দায়িত্বের উপর পড়ে না? আমি আমার পরিবারের সকলকে ও এই চৌধুরী বংশকে অনেক ভালোবাসি, তাই এই চৌধুরী বংশের সম্মানের উপর যেন কখনো কেউ একটা আঙুলও উঠাতে না পারে, তার জন্য আমি জীবনে সব রকম পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছি। একটু আগে যখন আমি বাসায় প্রবেশ করলাম তখন সকলের মুখে কোনো হাসি ছিল না। বাবা মায়ের ছোট্ট ভুলের জন্য আজ এমন সমস্যার সৃষ্টি হয়েছে, আমি তা মানছি। কিন্তু যখন দাদিমার মুখে সম্পূর্ণ ঘটনাটি জানতে পারলাম তখন মনে হলো দাদিমার নির্ধারণ করা সিদ্ধান্তটি মেনে নিলেই হয়তো সকলের মুখে হাসি ফুটে উঠবে, বংশের সম্মান রক্ষা হবে, চৌধুরী বংশের সাথে শিকদার বংশের যুগ যুগ ধরে চলে আসা এত ভালোবাসাময় সম্পর্কের বাঁধনটি আরো মজবুত হবে।
তাই আমি নিজের জীবনের ভবিষ্যৎ নিয়ে এত গভীরভাবে চিন্তা না করে সকলের সামনে তোমাকে বিয়ে করার জন্য সম্মতি জানিয়ে দিয়েছি। আমার সম্মতি আছে জানতে পেরে সাথে সাথেই উপস্থিত সকলের মুখে হাসির রেখা ফুটে উঠেছিল। আমার বলা কথাগুলো একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে দেখিও। তারপরও যদি তোমার মন বলে আমাকে বিয়ে করা যাবে না, তাহলে তুমি নির্দ্বিধায় সকলের সামনেই না সুযোগ জবাব জানিয়ে দিয়ে নিজের পরিবারকে নিয়ে চৌধুরী ম্যানশন থেকে চলে যেতে পারো। কেউ তোমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করে বিভ্রান্ত করবে না। আমি নিচে যাচ্ছি, তোমার মতামত জানার জন্য সকলের সাথে সেখানেই বসে অপেক্ষা করব। এই বলে কুশল তরুণীমার রুম থেকে বেরিয়ে যায়। তরু স্তব্ধ দৃষ্টি নিয়ে কুশলের যাওয়ার পানে তাকিয়ে রইল। এদিকে ড্রয়িং রুমে সোফায় বসে আছেন চৌধুরীর শিকদার পরিবারের সকল সদস্যরা। সে সময় কুশলকে একলা সিঁড়ি বেয়ে নিচে আসতে দেখে সাবরিনার পাশে বসারত ওনার ছোট যা কামিনী সাবরিনার দিকে কিছুটা হেলে ফিসফিসে বললেন, মেজো ভাবি, আপনার ছেলে তো একাই সিঁড়ি বেয়ে নিচে আসছে। চেহারা দেখে তো মনে হচ্ছে শিকদার ভাইজানের মেয়েকে সে মানাতে সক্ষম হয়নি। কামিনীর এরূপ কথা শুনে সাবরিনা সিঁড়ির দিকে লক্ষ্য করতে কুশলের গম্ভীর মুখশ্রী দেখে বললেন, কখনো কোনো খুশির বিষয় ঘটলেও তো কুশলকে খুব একটা হাসি খুশি মুখশ্রী নিয়ে থাকতেই দেখলাম না এতগুলো বছরে। তাই ওর চেহারার এই গম্ভীর ভাব দেখে শিকদার ভাইজানের মেয়ের সম্মতি হলো নাকি হলো না তা বোঝাই সম্ভব না। আর তাছাড়া ওই মেয়ে যেই পরিমাণের ঘাটতারা স্বভাবের, এত সহজে রাজি হবে না বলে আমার মনে হয়। দেখা যাক কুশল কি বলে। সাবরিনার কথা শেষ হওয়া মাত্রই কুশল ড্রয়িং রুমে নিজের জন্য বরাদ্দ করা সোফায় গিয়ে বসে পড়ে। কুশলের মুখ থেকে তরুণীমা কি বলেছে সেই উত্তর জানার জন্য ড্রয়িং রুমে উপস্থিত সকলেই উৎসুক দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সেই সময় সাগরিকা শান্ত স্বরে কুশলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, কুশল দাদু ভাই, তরু দিদি ভাই বিয়ের জন্য শেষ কি মতামত জানালো তোমাকে? সেটা তরুণীমার মুখে শুনে নিতে পারবে দাদিমা, কিছু সময় অপেক্ষা করো। কুশলের এমন কথা শুনে সকলের মুখে কিছুটা চিন্তার ছাপ ফুটে ওঠে। তমালিকা বললেন, আমি বরং তরুর কাছে গিয়ে ওকে রাজি করানোর চেষ্টা করে দেখছি একবার। আর কাউকে ওর কাছে গিয়ে বিয়ের বিষয় নিয়ে কিছু বলার প্রয়োজন নেই আন্টি। আপনি বসুন, আপনার মেয়েকে একাই তার জীবনের এই বিষয় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে দিন। তবে একটা কথা বলে রাখছি, আজ যদি তরুণীমা ওর শেষ সিদ্ধান্ত হিসেবে আমাকে বিয়ে করবে না বলেই চূড়ান্ত করে, তাহলে কুশলকে ওর পুরো কথা শেষ করার পূর্বে তরুণীমা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উচ্চস্বরে বলল, থামুন মিস্টার কুশল চৌধুরী, আপনাকে এখন আর পুরো কথা শেষ করতে হবে না, কারণ আমি আমার যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলেছি। তরুণীমার কণ্ঠ কর্ণপাত হতে সকলে তরুর আশার দিকে দৃষ্টি স্থির করে। তরু ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, আমি তরুণীমা শিকদার নিজের শখ জ্ঞান থেকে ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করার পর এই সিদ্ধান্তে মনস্থির করেছি যে আমি মিস্টার রওনাক আজমাইন চৌধুরী কুশলের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। হ্যাঁ, আমি সন্ধ্যার সময় সকলের সামনে ওনাকে বিয়ে করতে পারবো না বলেছিলাম ঠিকই, কিন্তু গত 2-3 ঘন্টা যাবৎ চিন্তা করার পর বুঝতে পারলাম আমাদের দুই বংশের মাঝে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান করতে একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। যেহেতু আমার শরীরে শিকদার বংশের রক্ত বইছে, সেহেতু এই বংশের সম্মান আর এই বংশের সাথে জড়িয়ে থাকা অন্য বংশের সম্মানও তাদের সাথে সম্পর্কের বন্ধন রক্ষা করা আমার দায়িত্বের মাঝে পড়ে। তাই আমি দাদিমার নেওয়া সিদ্ধান্তকে স্বেচ্ছায় মেনে নিয়েছি। আপনারা সবাই বিয়ের আয়োজন করতে পারেন। তরুণীমার বিয়ের জন্য সম্মতি প্রদান করতে দেখে উপস্থিত সকলেই মুখে হাসির রেখা ফুটে ওঠে। তরু কুশলের দিকে তাকাতেই দেখে কুশল নিজের দৃষ্টি মেঝেতে স্থির করে রেখেছে। ওর মুখে কোনো চিন্তা বা আনন্দের বা আফসোসের ছাপ ফোটেনি। পরক্ষণে তরু নিজের দৃষ্টি সরিয়ে নেয়। সাগরিকা হাসি মুখে বললেন, তারেক সাইমন, তোমরা দ্রুত কাজে আনার ব্যবস্থা করো। বৌমারা, তোমরা এখনো বসে আছো কেন? আমার হবু নাতবউ কি এখন বেরঙিন সাজে বিয়ের আসরে বসবে? যাও গিয়ে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় গয়না পরিয়ে সাজিয়ে আনো আমার হবু নাতবউকে। সন্ধ্যা দিদি ভাই, তুমি অনন্যা দিদি ভাইকে নিয়ে যাও, ওকেও খুব সুন্দর করে সাজিয়ে আনো। আর কনক দাদু ভাই, তুমি আর কুশল দাদু ভাই রুমে গিয়ে সুন্দর শেরওয়ানি পরে তৈরি হয়ে এসো। আজ চৌধুরী বাড়িতে আমার দুই নাতির একসাথে বিয়ে হবে। সাগরিকার বলা অনুযায়ী সকলের কাজের উদ্দেশ্যে একে একে ড্রয়িং রুম ত্যাগ করে। 1 ঘন্টা পর চৌধুরী মেনশনের ডান সাইডে কনক আর তরুণীমার জন্য সাজানো বিয়ের আসরটিতে পুনরায় কনক, অনন্যা আর কুশল তরুণীমার বিবাহের
ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের মাঝ বরাবর ফুলের পর্দা দেয়া যায়, দুপাশে দুটি বড় সোফা রাখা আছে। এক পাশে বরের বাড়ির একজন সদস্য ও কাজী সাহেব বসতে পারবেন, আরেক পাশে কনে ও কনের বাড়ির একজন সদস্যরা বসতে পারবেন। আর মঞ্চের সামনে বাকি সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। কনক চৌধুরী পরিবারের প্রথম নাতি হয় কনক আর অনন্যার বিবাহ কার্যই প্রথমে সম্পন্ন করা হবে বলে মনস্থির করেছেন মধ্য বয়সের সকল সদস্যরা। লাল ও সবুজের সংমিশ্রণে তৈরি ডিজাইনার লেহেঙ্গা ও চৌধুরী বংশের ঐতিহ্যবাহী স্বর্ণালঙ্কার দিয়ে ভীষণ সুন্দরভাবে অনন্যাকে সাজিয়ে দিয়েছেন সাবরিনা এবং কামিনী দুজন মিলে। অন্যদিকে অনন্যার সাথে ম্যাচ করে লাল ও সবুজের সংমিশ্রণে তৈরি ডিজাইনার শেরওয়ানি পরে তৈরি হয়েছে কনক। অনন্যার পরিবারের কোনো সদস্য বিয়ের আসরে উপস্থিত না থাকায় সাবরিনা নিজেই অনন্যাকে নিয়ে মঞ্চে উঠে কনের স্বস্থানে বসিয়ে দিয়েছেন। আর কনকের বাবা সাইমন কনককে নিয়ে বড় স্থানে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়েন। সাগরিকা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে মঞ্চে উঠে অনন্যার পাশে বসে পড়েন। কনক ও অনন্যা দুজনের মুখশ্রীতে ফুটে আছে তৃপ্তির হাসি। ভালোবাসার পূর্ণতা হলে যে কতটা আনন্দ হয় তা কেবল দুজন ভালোবাসার মানুষই অনুভব করতে পারেন। কনকের হাতে বাম পাশে কাজী সাহেব বসে পড়েন। অতঃপর কনক ও অনন্যার বিবাহ কার্য শুরু হয়। 25 লক্ষ টাকা দেনমোহরানা ধরে ইসলামী শরীয়ত মেনে কবুল বলে কনক অনন্যা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। পরক্ষণে আইনগতভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে রেজিস্ট্রি কাগজে সিগনেচার করে কনক ও অনন্যা দুজনে। ইসলামিক শরীয়ত ও আইনগত নিয়ম মেনে অবশেষে কনক অনন্যার বৈবাহিক কার্য সুসম্পন্ন হয়। বৈবাহিক কার্য সম্পন্ন হতেই কনক আর অনন্যা একসাথে মঞ্চ থেকে হাত ধরে নেমে মঞ্চের সামনে ব্যবস্থা করা বসার স্থানে বসে পড়ে। সাগরিকা সাবমেরিনা তমালিকার উদ্দেশ্য করে বলেন, সাবরিনা বৌমা, তমা বৌমা, ভিতরে গিয়ে এখন তরু দিদিভাইকে নিয়ে এসো। আর সাইমন, তারেক, তোমরা গিয়ে কুশল দাদুভাইকে নিয়ে এসো। ওদের বিবাহটি সুসম্পন্ন হলেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। সাগরিকার কথা অনুযায়ী ওনারা সকলেই চৌধুরী মেনশনের ভেতরে চলে যায় কুশল তরুণকে আনার উদ্দেশ্যে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর ওনারা 4 জন কুশল আর তরুকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত হলে উপস্থিত বাকিরা প্রশ্নসিক্ত দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে রয়। সাগরিকা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা একাই চলে আসলে যে? কুশল দাদুভাই আর তরু দিদিভাইকে সাথে নিয়ে আসার জন্যই তো তোমাদের ভেতরে পাঠালাম। কি করে সাথে আনবো ওদের মা? আমরা গিয়ে দেখি কুশল আর তরুণীমা ওরা কেউই নিজেদের রুমে নেই। পরে পুরো চৌধুরী ম্যানশনের ভিতরেই খুঁজে দেখলাম, ওদের কোথাও পেলাম না। আমি কুশলকে কল করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই ওর ফোন বন্ধ দেখিয়েছে। তোর তো ওর নিজের ফোনটা রুমেই ফেলে রেখে গিয়েছে। ওদের কথা শুনে উপস্থিত সকলে অনেক অবাক হয়ে যায়। সাগরিকা নিজের চেহারা চিন্তার ভাব ফুটিয়ে উঠে বললেন, বিয়ের ব্যবস্থা করতে বলে এভাবে কাউকে কিছু না জানিয়ে দুজন একসাথে কোথায় চলে গেল? আশ্চর্য তো। এদিকে হাসপাতালের বেডে শুয়ে আছেন সাগরিকা চৌধুরীর বড় ছেলে রায়হানুল চৌধুরী। 20 বছর পূর্বে যখন রায়হানুলের স্ত্রী রুবিনা চৌধুরীর সন্তান প্রসব করার সময় হয়ে এসেছিল, সেই সময় তিনি ব্যবসার বিশেষ কাজে শহরের বাইরে ছিলেন। পরবর্তীতে স্ত্রীর শঙ্কাজনক অবস্থার কথা জানতে পেরে দ্রুত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফেরার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মাথায় গুরুতর আঘাত পান। বড় ধরনের সার্জারির মাধ্যমে রায়হানুলকে প্রাণে বাঁচাতে সক্ষম হলেও পরবর্তীতে তিনি কোমায় চলে যান। আর আজ দীর্ঘ 20 বছর যাবৎ কোমায় আছেন তিনি। 20 বছর পূর্বে সে কালদিনে রুবিনাও সন্তান প্রসবকালীন সময় মৃত সন্তানের জন্ম দিয়ে মারা গিয়েছিলেন। রায়হানুল কোমা থেকে ফিরে আসবেন, আবারও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন সেই আশা মনের ভেতর পুষে রেখে তার চিকিৎসা আজও চালিয়ে যাচ্ছেন চৌধুরী বংশের সদস্যরা। রায়হানুলের চিকিৎসার যেন কোনো রকম ত্রুটি না হয়, তাই তাকে হাসপাতালে রাখা হয়েছে দীর্ঘ 20 বছর যাবৎ। পরিবারের ছোট বড় সদস্যরা মাঝে মধ্যে হাসপাতালে এসে তার সাথে সাক্ষাৎ করে যান। ঘড়িতে তখন রাত 11টা বাজে। রায়হানুলের কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কুশল আর তরুণীমা। ওদের সাথে রায়হানুলের চিকিৎসায় নিয়োজিত থাকা ওনার বন্ধু খালেকুজ্জামান নামের একজন মধ্যবয়সের ডাক্তার ও 2 জন মধ্যবয়সের পুরুষ ওয়ার্ড বয়ও ছিলেন। দীর্ঘ 20 বছর যাবৎ ওনারাই রায়হানুলের চিকিৎসা ও দেখাশোনার দায়ভার সামলে এসেছেন। তরুণীমা রায়হানুলের পাশে গিয়ে দাঁড়িয়ে ওনার স্থির হয়ে থাকা মুখশ্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। কুশল নম্র স্বরে ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, খালেক আঙ্কেল, আমি বড় বাবাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি।
কুশলের এমন কথা শুনে খালেক অনেকবার অবাক হয়ে যায়। পাশাপাশি খালেকের চেহারায় চিন্তার ভাব ফুটে ওঠে। খালেক অবাক স্বরে বলে, কেন কুশল বাবা, হঠাৎ রায়হানুলকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলছো যে? আমরা তো চিকিৎসা কোনো ত্রুটি রাখিনি। দীর্ঘ 20 বছর ধরে ওর দেখাশোনার দায়ভার আমাদের উপরেই বর্তে দিয়েছিলেন তোমার মা সাবরিনা চৌধুরী। আমরা নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে এসেছি। আপনাদের চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব পালনে কতটুকু নিষ্ঠা ছিল তা নিয়ে আমি কোনো প্রশ্ন বা অভিযোগ উঠাচ্ছি না। একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি দীর্ঘ সময় ধরে চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকে তাহলে সেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। দীর্ঘ 20 বছর যাবৎ বড় বাবা কোমায় থাকায় এই হাসপাতালের চার দেওয়ালের মাঝেই বন্দী হয়ে আছেন। তার মাঝে এতগুলো বছরে একটাবারের জন্যেও কোনো রকমের ইমপ্রুভমেন্ট আমরা কেউ দেখিনি। তাই বড় বাবাকে আর হাসপাতালে ভর্তি করিয়ে রাখার প্রয়োজনও আমি মনে করছি না। আজ বড় বাবাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব। অতঃপর পরিবারের সকলের মাঝে থাকলে, খোলামেলা পরিবেশের মাঝে থাকলে যদি সামান্যতম ইমপ্রুভমেন্ট হয় ওনার মাঝে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। কিন্তু বিনা চিকিৎসায় রায়হানুলের শারীরিক অবস্থা বর্তমানের থেকে আরও বেশি খারাপ হতে পারে। কুশল বাবা, আমি তোমাকে অনেক বিচক্ষণ ছেলে বলেই মনে করি, তাই তোমার থেকে এমন সিদ্ধান্ত শোনার আশা আমি করিনি। চিকিৎসা বন্ধ থাকবে এমন কথা তো আমি বলিনি আঙ্কেল। আমার পক্ষে এত বড় হাসপাতালের দায়ভার ছেড়ে দিয়ে রায়হানুলের চিকিৎসা করতে তোমাদের বাসায় গিয়ে থাকা তো সম্ভব হবে না কুশল। আপনি বড় বাবা চিকিৎসা করতে না পারলেও আমাদের বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে হয় না আমার। বড় বাবার চিকিৎসার জন্য আমি অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করে নিতে পারবো। না, তুমি এমনটা করতে পারো না। কেন? করতে না পারার কি আছে? কারণ রায়হানুলের চিকিৎসার দায়ভার দীর্ঘ 20 বছর যাবৎ আমি সামলে এসেছি। তাই হুট করে ওর চিকিৎসার দায়ভার অন্য কাউকে দিয়ে দিলে তা আমার সম্মানের উপর আঙুল ওঠানো সমতুল্য হবে। আঙ্কেল, আপনার বয়স তো কম হলো না। 1-2 বছরের মধ্যেই আপনাকে এই চিকিৎসালয় থেকে রিটায়ার নিতে হবে। তখন আপনার অবর্তমানে বড় বাবার চিকিৎসার দায়ভার ঠিকই অন্য কাউকে দিয়ে দিতে হবে। বিগত বছরগুলো ধরে বড় বাবাকে সুস্থ করে তোলার জন্য অনেক চেষ্টা ও পরিশ্রম করেছেন আপনি। আমার মনে হলো এবার আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আর কুশল চৌধুরী যখন কোনো সিদ্ধান্তে নিজের মন স্থির করে তখন দুনিয়া উল্টে গেলেও সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে না। শেষ আরেকটা কথা বলছি, আপনার সম্মানের উপর আঙুল ওঠানোর কোনো ইচ্ছে আমার নেই। দ্রুত বড় বাবাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কাগজপত্রগুলো রেডি করুন। আমার হাতে বেশি সময় নেই। কুশলের কথাগুলো শুনে খালেক আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। অতঃপর খালেক আর কোনো উপায় না পেয়ে পুরুষ ওয়ার্ড বয়দের উদ্দেশ্য করে বললেন, তোমরা পেশেন্টে সব কিছু গুছিয়ে দাও। খালেকের কথা অনুযায়ী পুরুষ ওয়ার্ড বয় দুজন রায়হানুলের সব জিনিসপত্র গুছাতে শুরু করে। খালেক রায়হানুলের কেবিন থেকে বেরিয়ে এসে নিজের এপ্রনের পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে। চৌধুরী বাড়ির বিয়ের আসরে সকলে চিন্তিত মুখশ্রী নিয়ে বসে আছে। পরবর্তীতে কুশলকে আরও বেশ কয়েকবার কল করেও ফোন বন্ধ পেয়ে আরও বেশি হতাশ হয়েছে সকলে। সাইমন পায়চারি করতে করতে রাগে স্বরে বললেন, মানছি তরুণীমার মাস থেকে এখনো বাচ্চা সুলভ স্বভাবগুলো পুরোপুরিভাবে কেটে ওঠেনি, কিন্তু কুশলকে তো আমরা অনেক সিনসিয়ার আর বুদ্ধিসম্পন্ন ছেলে বলে মনে করেছিলাম। তাহলে ও এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারলো কি করে? ওর থেকে অন্তত এমনটা আশা করিনি আমি। সে সময় সাবরিনা তমালিকা তারেককে উদ্দেশ্য করে বললেন, বিয়ে না হতেই আপনাদের মেয়ে আমার এত দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ ছেলেকে দায়িত্ব জ্ঞানহীন বানিয়ে ছাড়লো। না জানি বিয়ের পর ওর সাথে থাকতে থাকতে ছেলেটাকে আরো কত কথা শুনতে হবে। তমালিকা কিছু বলতে নিলে তারেক তাকে থামিয়ে দিয়ে ইশারায় প্রত্যুত্তর করতে না করে। কামিনী নিজের লম্বা চুলের বিনুনি ঘাড়ের ডান পাশে নিয়ে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন, মেজো ভাবি একদম ঠিক কথা বলেছেন। এর আগে কখনো
কুশলকে এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে দেখিনি আমরা। আপনাদের মেয়ের সংস্পর্শে আসতে না আসতেই ওর মাঝে এমন পরিবর্তন, না জানি ভবিষ্যতে কি হতে চলেছে। কামিনীর এমন কথায় তমালিকার শরীর রাগে জ্বলছে। স্বামীর নিষেধ মান্য করতে হচ্ছে, এজন্য সব রাগ নিজের মধ্যে হজম করে নিতে হচ্ছে তমালিকাকে। ওদের আরও কিছু সময়ের কথোপকথনের মাঝে কুশল আর তরু রায়হানুলকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে বিয়ের আসর উপস্থিত হয়। কুশল আর তরুর সাথে রায়হানুলকে দেখা মাত্র সাগরিকা, কামিনী, রিজভি, সাইমন, সাবরিনা সহ সকলে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। কারোর মুখে খুশির ছাপ ফুটে নেই, ফুটে আছে শুধু অবাক আর চিন্তার ছাপ। কামিনী ওনার স্বামী রিজভির পাশে গিয়ে দাঁড়িয়ে কপালের উপর চিন্তার ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বললেন, তোমার ভাতিজা হঠাৎ বড় বাসুরকে বাসায় নিয়ে আসলেন কেন গো? কুশল যে কাজই করে তার পিছনে বড় কোনো উদ্দেশ্য থাকে। হঠাৎ কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার মতো ছেলে সে নয়। জানি না বড় ভাইয়াকে বাসায় নিয়ে আসার পিছনে কুশলের উদ্দেশ্য কি রয়েছে, তবে জানি না, আমার মন ভীষণ গুড়াক করছে আছে। কামিনী জোরপূর্বক নিজের মুখে হাসি ফুটিয়ে বিনুনি নাড়াতে নাড়াতে বললেন, নিজের মনকে সংযত রাখো আর চেহারা থেকে চিন্তার ছাপ কাটিয়ে হাসি হাসি মুখে থাকো, নয়তো বাকিদের মনে আমাদের এমন চালচলন নিয়ে সন্দেহ জাগবে। সাগরিকা স্তব্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কুশল, তরু আর রায়হানুলের দিকে। পরক্ষণেই সাইমন কুশলকে উদ্দেশ্য করে বললেন, কাউকে কিছু না জানিয়ে, গুরুজনদের থেকে অনুমতি না নিয়ে তুমি বড় ভাইকে বাসায় নিয়ে আসলে কেন কুশল? কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বা কোনো কাজ করার জন্য আমি কারোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না, তা আপনি খুব ভালো করেই জানেন। সকলের সামনে কুশলের বলা এমন কথায় সাইমন বেশ অপমানিত বোধ করে প্রত্যুত্তর করতে নিলেই সাবরিনা তাকে থামিয়ে দিয়ে হাসি মুখে ওদের দিকে অগ্রসর হতে হতে বললেন, আহা, তোমরা বাবা ছেড়ে দিয়ে এভাবে কথা বলেই নিজেদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি করো না তো। কুশল বাবা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকেই বা কতদিন? বড় ভাইজান কোমায় থাকার কারণে হাসপাতালের 4 দেয়ালের মাঝে নিজের জীবনের কতগুলো বছর কাটিয়ে দিলেন। এখন জীবনের বাকি সময়টুকু না হয় নিজের বাসায় পরিবারের সাথে ঠিকই কাটিয়ে নেবেন। কুশল বাবা, তুমি বড় ভাইজানকে একেবারে জন্যই হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছো তো? বড় বাবাকে হাসপাতাল থেকে একেবারে জন্যই ছাড়িয়ে এনেছি। আচ্ছা, অনেক সময় তো পেরিয়ে গেল, এখন না হয় তোমাদের বিবাহ কার্য শুরু করা যাক। কুশল আর তরুণীমা একে অপরের দিকে অপলক তাকিয়ে সাথে সাথে দৃষ্টি অন্যত্র সরিয়ে নিলেন। পরক্ষণে কুশল রায়হানুলের হুইল চেয়ারে 2 পাশ থেকে মঞ্চের সামনে এনে থামিয়ে দেয়। তারপর কুশল মঞ্চে উঠে নিজ আসনে বসে পড়ে। তরুণীমাও মঞ্চে উঠে নিজ আসনে বসে পড়ে। অতঃপর সমস্ত রকম নিয়মকানুন মেনে কুশল তরুর বিবাহ কার্য সম্পন্ন হয়। বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে সকলেই বিয়ের আসরের স্থান ত্যাগ করে চৌধুরী মেনশনের ভেতরে প্রবেশ করে। 2 জন পুরুষ সার্ভেন্টকে রায়হানুলকে তার নিজ কক্ষে যত্নের সহিত শুয়ে দিয়ে আসার হুকুম দেয় কুশল। সাগরিকা শান্ত স্বরে বললেন, কনক দাদু ভাই, তুমি অনন্যা দিদিভাইকে নিয়ে এবার নিজের রুমে যাও, অনেক রাত হয়েছে, ফ্রেশ হবে, বিশ্রাম করো তোমরা। সাগরিকার কথা অনুযায়ী কনক আর অন্যান্য ওরা নিজেদের রুমে চলে যায়। ওরা চলে যেতেই সাগরিকা আবারও বললেন, কুশল দাদু ভাই, তুমিও তরু দিদিভাইকে নিয়ে নিজের রুমে যাও, আর বাকিরা যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম করো। অতঃপর ধীরে ধীরে সকলে ড্রয়িং রুমের স্থান ত্যাগ করে নিজ নিজ রুমে চলে যায়। সিঁড়ি বেয়ে ওঠার সময় পরনে থাকা ভারী লেহেঙ্গাটি 2 হাতে উঁচু করে ধরে হাঁটার চেষ্টা করেও বারবার পায়ের সাথে বেজে যাওয়ার তরুর হাঁটতে ভীষণ ঝামেলা হচ্ছিল। কয়েকটা সিঁড়ি পার করতেই লেহেঙ্গার সাথে পা বেজে তরুর পড়ে যেতে নিলেই পেছন থেকে কুশল বাঁ হাতে তরুর কোমর জড়িয়ে ওকে ধরে নেয়। ভয়ে তরু নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পরক্ষণে নিজের শূন্য শূন্য ভেসে আছে এমন ভাব উপলব্ধি করতেই তরু চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকাতেই তরু দেখে কুশল তাকে পাঁজা কোলে তুলে নিয়েছে। তরু ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে কুশলের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে কোলে নিয়েছেন কোন সাহসে? নামান বলছি। তরুর কথায় কুশল কোনো গুরুত্ব না দিয়ে ওকে কোলে নেওয়া অবস্থাতে একের পর এক সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে উঠতে শুরু করে। তরু আবারও বলল, ভালো হচ্ছে না কিন্তু, আপনাকে আমায় নামিয়ে দিতে বললাম তো, আমার কথা কি আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? কুশল নিজের দৃষ্টি সামলানোর দিকে স্থির রেখে কদম ফেলতে শান্ত স্বরে বলল, সন্ধ্যার পর একবার পড়ে গিয়ে কোমরে বেশ আঘাত পেয়েছিলে আমার উপর থাকা রাগের কারণে, তখন ওষুধও লাগাওনি। একটু আগে আবারও লেহেঙ্গার সাথে পা বেজে পড়ে যেতে নিয়েছিলে,
আমি ছিলাম বিধায় তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিতে পেরেছি। এখন নামিয়ে দেওয়ার পর আবারও যদি লেহেঙ্গার সাথে পা বেজে পড়ে যেতে নাও তাহলে কিন্তু আমি আর তোমাকে ধরতে যাব না। তখন এত উঁচু থেকে নিচু পড়ে গেলে তোমার শরীরের কয়টা হাড় যে ভেঙে যাবে তা তুমি গুণে শেষ করতে পারবে কি? এর থেকে ভালো হয় ছটফট না করে নিজের মুখটা বন্ধ রাখো। আমি সারা জীবন ধরে তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো না, সঠিক সময় হলে ঠিকই নামিয়ে দিব। কুশলের কথাগুলো শুনে তরু আর কোনো প্রত্যুত্তর না করে শুধু মুখ বাঁকায়। এদিকে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা মাত্রই কুশল তরুকে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এবার সাবধানে হেঁটে রুমে এসো। আশা করছি এখন এই সমান জায়গায় পড়ে গিয়ে শরীরের আর কোনো অংশ ভেঙে ফেলবে না। আপনি এমনভাবে বলছেন যেন আমি ইচ্ছে করেই পড়ে যাই আর শরীরে ব্যথা পাই। সেটা তুমিই জানো কি করো তুমি। কথাটি বলে কুশল রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। তরু স্থির হয়ে দাঁড়িয়ে কুশলে যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থেকে বলল, এই খারুসের সাথে এখন থেকে এক রুমে থাকতে হবে আমায়? বেটা তো আগে আগে নিজের রুমে চলে গেল, তার মানে তো উনি বিছানায় শুয়ে পড়বেন। এই খারুসের সাথে বাধ্য হয়ে রুম শেয়ার করলেও বিছানা শেয়ার করতে পারবো না আমি। তরু, এইভাবে বাঁশের খুঁটির মতো দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে যা আর বিছানাটা দখল করে নেয়। এ বলে তরু দু হাতে লেহেঙ্গার দুপাশ তুলে ধরে দ্রুত পায়ে কুশলের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। কিছু সময় পর তরু রুমের ভেতর প্রবেশ করতে দেখে কুশল রুমের ভেতরে নেই। তরু কুশলের রুমটা ভালোভাবে চোখ বুলে দেখে। রুমের ভেতর রাখা সব আসবাবপত্র ও জিনিসপত্র খুব পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আলিশান বিছানার ডান পাশে একটা মাঝারি সাইজের হেলানো সোফা রাখা হয়েছে। একজন মানুষ একটু কষ্ট করলে সেখানে ঘুমাতে পারবে। তরু বিছানা থেকে একটা বালিশ আর কম্বল নিয়ে সেই সোফার উপর রাখতে নেয়। সেই সময় কুশল তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। পরনে তার একটি কালো রঙের হাফ হাতা টি শার্ট আর কালো রঙের একটা ট্রাউজার রয়েছে। কুশলের উজ্জ্বল শ্যাম শরীরে কালো রংটি একটু বেশি মানিয়েছে। পরক্ষণে কুশল তরুর দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, অতটুকু সোফায় শুয়ে আরাম করে ঘুমাতে পারবে না? বর্তমানে আমি তোমার স্বামী হই, তাই আমার থেকে আলাদাভাবে নিরাপত্তা নেওয়ার প্রয়োজন নেই তোমার। নির্দ্বিধায় বিছানায় শুয়ে ঘুমাতে পারো। আপনাকে কি একটিবারের জন্য আমি বলেছি যে এই সোফায় আমি ঘুমাবো? তাহলে বালিশ কম্বল এসব ওখানে রাখছো কেন? এই সামান্য বিষয়টুকু আপনার মাথায় ঢুকছে না? কুশল কোয়ালিটি চেয়ারের উপর রেখে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, আমি অনেক ক্লান্ত তরুণীমা, এখন আর নিজের বিষয় নিয়ে মন্দ কথা শোনার ইচ্ছে আমার নেই। এই, আপনি ওখানেই দাঁড়িয়ে যান, বিছানায় উঠবেন না একদম। বিছানায় উঠবো না মানে? বললাম তো আমি অনেক ক্লান্ত, অনেক রাত হয়ে গিয়েছে। কথা না বাড়িয়ে আমাকে ঘুমাতে দাও আর নিজেও ঘুমিয়ে পড়ো। বললাম তো আপনি বিছানায় উঠবেন না। তাহলে এখন তুমি আমায় কি করতে বলছো? বিছানায় না উঠলে আমি ঘুমাবো কোথায়? কেন, এই যে এই সোফায় আপনি এখানে ঘুমাবেন আর আমি বিছানায় ঘুমাবো। হোয়াট? অতটুকু সোফায় কোনো মানুষ ঘুমাতে পারে নাকি? সেটা দেখার বিষয় তো আমার না। আপনি একটু আগে বললেন না আপনি আমার স্বামী হন, তাই আপনার থেকে আলাদাভাবে নিরাপত্তা নেওয়ার প্রয়োজন আমার নেই। আপনি হয়তো একটা কথা ভুলে গিয়েছেন, তাই কথাটি আপনাকে মনে করিয়ে দেই। আপনার আর আমার বিয়ে স্বাভাবিকভাবে হয়নি। আপনি খুব ভালো করেই জানেন আপনাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। দুই বংশের সম্মান সম্পর্ক রক্ষার কথা চিন্তা করেই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বাধ্য হয়ে আপনার সাথে রুমও শেয়ার করতে হচ্ছে। কিন্তু এই চার দেওয়ালের ভেতরে না আছে কোনো সম্পর্কের চিন্তা আর না আছে কোনো বংশমর্যাদার চিন্তা। তাই চার দেওয়ালের ভিতর আপনি আমার উপর নিজের স্বামীর অধিকার খাটানোর চেষ্টাও, আমার উপর হুকুম চালানোর চেষ্টা ভুল করেও করবেন না। যত সময় আপনি আমার পাশে থাকবেন তত সময় আমি নিজেকে নিজের কাছে সব থেকে বেশি অনিরাপদ বলে মনে করি। তরুণীমার মুখে এরূপ কথাগুলো শুনে কুশল এর চেহারায় রাগ ও বিরক্তির ছাপ ফুটে ওঠে। কুশল নিজের কোমরের পেছনে দুহাত রেখে শান্ত স্বরে বলল, বিয়েটা স্বাভাবিক কিংবা অস্বাভাবিক যেভাবে হোক না কেন হয়েছে, তাই ইসলামিক শরীয়ত ও আইনত নিয়মমাফিক চার দেওয়ালের ভিতরে বা বাহিরে তোমার উপর নিজের জোর খাটানোর সম্পূর্ণ অধিকার আমার আছে মিসেস তরুণীমা চৌধুরী। নারীরা পুরুষের শক্তির নিকট অত্যন্ত দুর্বল। আমি চাইলেই এই মুহূর্তে তোমার উপর নিজের শারীরিক শক্তি প্রয়োগ করে নিজের অধিকার বুঝে নিতে পারি। কেউ আসবে না তোমার নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
আগামীকাল সকালেও যদি তুমি তোমার উপর আমার শারীরিক অধিকার খাটানো নিয়ে কারোর কাছে অভিযোগ করতেও যাও, কেউ তোমার কথা শুনবে না। শুনলেও পর মুহূর্তে তোমাকেই এমন অভিযোগের জন্য কড়া কথা শোনাবে। কিন্তু একটা কথা কি জানো, কোনো নারীর দুর্বলতা জানার পর তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার উপর নিজের অধিকার খাটানোর মতো জঘন্য ইচ্ছে শক্তি আমার মধ্যে কাজ করে না। আমি সর্বদাই সব বয়সের নারীদের সম্মান করি, এটাই আমার সুশিক্ষার মাঝে পড়ে। তুমি আমার সাথে এক বিছানায় থাকতে কমফোর্টেবল ফিল করো না, এটা আমাকে ভালোভাবে বললেই পারতে। ফ্রেশ হয়ে নিশ্চিন্ত মনে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফাতেই অ্যাডজাস্ট করে নিব। তরুণীমা স্তব্ধ দৃষ্টি নিয়ে কুশলের দিকে তাকিয়ে ওর বলা কথাগুলি শুনল। কুশল সোফার কাছে এসে দাঁড়িয়ে তরুর সামনে তুড়ি বাজাতেই তরুর ধ্যান ভেঙে যায়। তরু কুশলের দিকে এক পলক তাকে কিছু না বলে বিছানায় গিয়ে উঠে বসে। কুশলের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে সোফায় বসে ফোন স্ক্রোলিং করতে শুরু করে। কিছু সময় পর ওদের দরজায় নক করার শব্দ হলে কুশল শান্ত স্বরে বলল, ভিতরে আয় সন্ধ্যা। কুশলের কণ্ঠ শোনা মাত্র সন্ধ্যা ওদের রুমের ভেতরে প্রবেশ করে। তরুণীমা সন্ধ্যার দিকে তাকাতেই দেখে সে হাতে করে কিছু সাধারণ সালোয়ার কামিজ ওড়না দিয়ে এসেছে। সন্ধ্যা কাপড়গুলো বিছানার উপর রাখতে রাখতে বলল, ভাবি, এই ভারী লেহেঙ্গা পরে তো ঘুমোতে পারবে না তুমি। আমি আমার নতুন কিছু সালোয়ার কামিজ নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে এগুলোর মাঝে একটা পরে নাও। আমার জন্য এত রাতে এতগুলো সাধারণ কাপড় কি তুমি স্বইচ্ছায় নিয়ে আসলে, নাকি তোমাকে নিয়ে আসার জন্য কেউ বলেছে সন্ধ্যা? তরুণ এমন প্রশ্ন শুনে সন্ধ্যা কুশলের দিকে তাকায়। তরু সন্ধ্যার দৃষ্টি লক্ষ্য করে কুশলের দিকে তাকায়। কুশল ফোনের ওপর নিজের দৃষ্টি এমনভাবে স্থির করে রেখেছে যেন সে ব্যতীত এই রুম জুড়ে এই মুহূর্তে আর কোনো মানুষের উপস্থিতি নেই। কুশলকে বালিশ কম্বল নিয়ে সোফায় বসে থাকতে দেখে সন্ধ্যা যা বোঝার তা ঠিকই বুঝতে পারে। সন্ধ্যা কুশলকে যথেষ্ট ভয় পায়, তাই তরুর প্রশ্নে কোনো প্রত্যুত্তর না করেই তৎক্ষণাৎ ওদের রুম থেকে বেরিয়ে যায়। তরুণীমা বিছানা থেকে নেমে কাপড়গুলো হাতে নিয়ে আলমারি খুলে সেখানে রাখতে রাখতে বলল, আমার বিষয় নিয়ে এত চিন্তা করার কিংবা আমার প্রতি এত সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। আমার কিসে সুবিধা হবে আর কিসে অসুবিধা হবে তা আমি নিজেই বুঝে নিতে পারবো। তরুর এমন কথাগুলো যে কুশলের ওপর কোনো প্রভাব ফেলেনি তা কুশলকে দেখেই বোঝা যাচ্ছে। কুশল তরুর কথার কোনো প্রত্যুত্তর না করে বালিশ ঠিক করে কম্বল গায়ে জড়িয়ে ওভাবে কষ্ট করে শুয়ে পড়ে। তরু আর কিছু না বলে এক সেট জামা হাতে নিয়ে আলমারি বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছু সময় ধরে ফ্রেশ হয়ে তরুণীমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে সোফার বাহিরে মেঝেতে কুশলের একটা পা আর একটা হাত ঝুলে আছে। কুশলকে দেখেই তরু বুঝতে পারছে এতটা ছোট সোফায় শোয়ার জন্য ভীষণ বেগ পেতে হচ্ছে কুশলকে। তরু সে বিষয়ে গুরুত্ব না দিয়ে বিছানায় উঠে নিজের মতো শুয়ে পড়ে। এদিকে মাঝরাতে পানির পেপাসায় তরুণীমার ঘুম ভেঙে যাওয়ার যে কিছুটা বিরক্তিবোধ নিয়ে অবস্থা থেকে উঠে বসে। বেডসাইড টেবিলের ওপর থেকে পানির বোতলটা হাতে নিতে দেখে সেখানে পানি নেই। এতে তরুর মাঝে বিরক্তিভাব আরও বেড়ে যায়। বিছানা থেকে নেমে কুশলের দিকে লক্ষ্য করতেই দেখে কুশল ঠান্ডায় কিছুটা জড়সড় হয়ে শুয়ে আছে আর মেঝেতে ওর কম্বলটিও পড়ে আছে। তরুণীমা কম্বলটি উঠিয়ে কুশলের শরীরের উপর দিয়ে পানির বোতল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে ডাইনিং সাইডে এসে টেবিলের উপর রাখা জগ থেকে বোতলে পানি ঢালতে শুরু করে। ডাইনিং সাইডের ডান পাশে রায়হানুলের থাকার ব্যবস্থা করে দিয়েছিল কুশল। সেই সময় তরুর চোখে পড়ে রায়হানুলের রুমের দরজার সামনে দুজন ছায়া মানব দাঁড়িয়ে আছে। তরু ভ্রুযুগল কুঁচকে বলল, এত রাতে বড় বাবার রুমের সামনে কারা দাঁড়িয়ে আছে? বড় বাবার কোনো সমস্যা হয়নি তো? এ বলে তরু রায়হানুলের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। তরুর পায়ের আওয়াজ কর্ণপাত হতেই ছায়া মানব দুজন তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে। তরু রায়হানুলের রুমের অপর পাশে কেউ আছে নাকি দেখার চেষ্টা করলেও অন্ধকারের জন্য কাউকে দেখতে পায় না। অতঃপর তরু সেই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি না করে রায়হানুলের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই তরু দেখে রায়হানুল বিছানায় শুয়ে থরথর করে কাঁপছে। দীর্ঘ 20 বছর ধরে কোমায় থাকা একজন পেশেন্টকে মধ্যরাতে এভাবে থরথর করে কাঁপতে দেখে তরুর মাঝে চিন্তা ও ভয় কাজ করতে শুরু করে। তরু দ্রুততার সাথে রায়হানুলের রুম থেকে বেরিয়ে উচ্চ স্বরে সকলকে ডাকতে শুরু করে। মধ্যরাতে পুরো পরিবেশে শান্ত ও নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই সময় তরুর উচ্চস্বরের ডাক শুনে বাসার সকলের ঘুম ভেঙে যায়। সবাই তাদের নিজ নিজ ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। কুশলও নিজের ঘর থেকে বেরিয়ে আসে। সাবরিনা বললেন, কি হয়েছে তরুণীমা?
মাঝ রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? বড় বাবা। সে সময় কৌশল সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রশ্ন করলো, বড় বাবা, কি হয়েছে বড় বাবার? উনি সোফাতেই কেমন থরথর করে কাঁপছেন, ওনাকে দেখতে ভীষণ অস্বাভাবিক লাগছে। তরুর এমন কথা শুনে কুশল সহ সকলে অনেক অবাক হয়ে যায়। রিজবির পাশে দাঁড়িয়ে কামিনী নিজের মুখে এক হাত রেখে বললেন, এতগুলো বছর ধরে কোমায় থাকা রোগী কিনা মাঝরাতে থরথর করে কাঁপছে? কি গো, আমাদের চৌধুরী পেনশনে কি ভূত পেতেরা বাসা বাঁধতে শুরু করলো নাকি?